সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে গেছেন। তার এই সফরকে আমি ব্যক্তিগতভাবে যে রকম দৃষ্টিতে দেখছি, আমি সেই আলোচনাটা এখানে আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। পাশাপাশি এই সফর থেকে আসলে তিনি কি অর্জন করলেন বা বাংলাদেশ কি অর্জন করলো এবং বিভিন্ন মহলের জন্য তিনি কি বার্তা দিলেন, সেই আলোচনা আমি এখানে তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক, আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার তো করবেনই, পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বড় ছেলে তারেক রহমান দীর্ঘ 17 বছর ব্রিটেনে থাকার পর বাংলাদেশে এসেছেন। নির্বাচন হয়েছে, নির্বাচনে তিনি এমপি নির্বাচিত হয়েছেন এবং তার দল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার কারণে সরকার গঠনে সক্ষম হয়েছে এবং তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। এটা একদম এই সমস্ত সব কিছু স্বাভাবিক ব্যাপার ছিল, তাই ঘটেছে। এখন সবচেয়ে মূল আলোচনা যে জায়গায় ছিল সেটি হচ্ছে যে জিয়াউর রহমানের যে দৃষ্টিভঙ্গি ছিল, বেগম খালেদা জিয়ার যে দৃষ্টিভঙ্গি ছিল, যেমন রাজনৈতিক নেতৃত্ব ছিল, তারেক রহমান কি সেই রকম দৃষ্টিভঙ্গি, সেই রকম নেতৃত্ব, সেই রকম অবস্থান নিতে পারবেন কিনা, সেই রকম দৃষ্টিভঙ্গি পোষণ করবেন কিনা, সেই রকম নেতৃত্ব দিতে পারবেন কিনা, এবং ভূ রাজনীতির কৌশলে তিনি কতটা এঁটে উঠতে পারবেন। দীর্ঘদিন তো তিনি দেশে ছিলেন না, দেশের সক্রিয় রাজনীতিতে তিনি ছিলেন না। এইরকম নানা প্রশ্ন ছিল। এই জায়গা থেকে কেউ কেউ আগ বাড়িয়ে বা খানিকটা এগিয়ে গিয়ে অনেকটা সমালোচনা মুখর হয়ে বলেছেন কেউ কেউ যে তারেক রহমান ভারতের সাথে বিশেষ সম্পর্ক রাখবেন, ভারতের ব্যাপারে নতজন পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন এবং তিনি বাংলাদেশের এই মুহূর্তে 24-এর আন্দোলনের পরে বিশেষ করে যে রকমের নেতৃত্ব, যে রকমের অবস্থান নেওয়া দরকার তিনি তা করতে পারবেন না, তিনি সেই রকমের অবস্থান গ্রহণ করতে পারবেন না। নির্বাচন হয়েছে 12ই ফেব্রুয়ারি, তারপর সরকার গঠন এবং 12ই ফেব্রুয়ারি থেকে এই পর্যন্ত 4 মাসের বেশি সময় পার হয়ে গেছে। এই দীর্ঘ সময়টাতে, অর্থাৎ এই যে 4 মাসের বেশি সময়, এই সময়টাতে পুরোটা সময় জুড়েই তার ব্যাপারে যারা সমালোচনা মুখর ছিলেন তারা ওই সমালোচনা জারি রেখেছেন, আর যারা তার পক্ষের লোকজন, দলীয় কর্মী, তারা তাদের মতো করে বলে গেছেন, তারা তাদের মতো করে সমর্থন করে গেছেন, এখনও সমর্থন অব্যাহত রেখেছেন। আর মাঝখানে একটা বিরাট জনসংখ্যা, বিশ্লেষক মহল, পর্যবেক্ষক মহল, রাজনৈতিক পর্যবেক্ষক মহল বা আন্তর্জাতিক আঞ্চলিক পর্যায়ে যারা বিশেষ ভূমিকা রাখে, অনেকেই তারেক রহমান কি করতে চান, কী রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করেন এবং তার অবস্থান কি হবে, বিশেষ করে আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে, এগুলো দেখার জন্য গভীরভাবে অপেক্ষা করছিলেন, পর্যবেক্ষণ করছিলেন। আমি ব্যক্তিগতভাবে মনে করছি তারেক রহমানের এই চীন সফরের ভেতর দিয়ে অনেক কথার জবাব হয়ে গেছে। হয়তো একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে খুবই পর্যবেক্ষণ করছিলাম, আমিও দেখার অপেক্ষায় ছিলাম যে আসলে তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর দেশের জন্য, আন্তর্জাতিক অঙ্গনের জন্য এবং আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে, কূটনীতির ক্ষেত্রে কেমন ভূমিকা রাখেন, কেমন অবস্থান গ্রহণ করেন, কি করেন তিনি, এটা গভীরভাবে পর্যবেক্ষণ করব। আমি অনেকের মতোই হয়তো স্বাভাবিকভাবেই পর্যবেক্ষণ করার চেষ্টা করেছি এবং আমার কাছে মনে হয়েছে এই যে সফরে গেলেন তিনি, এর আগ পর্যন্ত 4 মাস সময় ধরে যে সরকার পরিচালনা করেছেন, সেই সময়ে কিন্তু অনেক সমালোচনার জবাব তিনি দেননি কথার মাধ্যমে। এই 4 মাস সময় পরে তিনি যখন বলা যায় একেবারে প্রথম সফরেই চীন গেলেন, যদিও মালয়েশিয়া হয়ে গেছেন, কিন্তু কার্যত নানান কৌশল, নানান প্রেক্ষাপট মাথায় রেখে বিবেচনা করে, সেখানেও আর এক রকমের কৌশলী ভূমিকা তার ছিল। এই সমস্ত মাথায় রেখে বিবেচনা করে তিনি মালয়েশিয়া হয়ে চীন সফরে গেছেন। এই যে চীন সফরে গেলেন তিনি, এই চীন সফরের ভেতর দিয়ে তিনি অনেক কথার, অনেক সমালোচনার জবাব দিয়েছেন। কথা দিয়ে তিনি কোনো সমালোচনার জবাব দেননি। এই ব্যাপারে তিনি কোনো কথাই বলেননি। তাকে যে ভারতের ব্যাপারে নতজন পররাষ্ট্রনীতির কথা বলা হচ্ছিল, যে তিনি নতজন পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন বা করেছেন,
ভারতের কাছে দাসখত দিয়ে তিনি ক্ষমতায় এসেছেন, নানা রকম কথা ছিল। এটা আমিও বোঝার চেষ্টা করছিলাম আসলে তিনি কি করেন, কি বলেন। বিএনপির পক্ষ থেকে তার লোকজন, তার নেতাকর্মীরা নানা রকমের নানা কথাবার্তা বলেছেন, কিন্তু তারেক রহমান এই ব্যাপারে তেমন একটা খুব কিছু বলেননি। বরং আমার মনে হয় যে তিনি অপেক্ষায় ছিলেন যে কথাই নয় কাজেই জবাব হবে। ওই যে কবিতা আছে না, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তিনি কাজের ভেতর দিয়ে, বাস্তবতার ভেতর দিয়ে তিনি তার জবাব দিয়েছেন। রবীন্দ্রনাথের একটা গান আছে, সম্ভবত এটা কবিতাও হতে পারে, গান তো আমি শুনেছি, যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। এই যে চারটা লাইন, এই চারটা লাইন কিন্তু খুব দার্শনিক তত্ত্ব আছে। আবার অনেকে হয়তো রবীন্দ্রনাথের নাম শুনে আবার অনেকে ভাবতে পারেন যে যারা রবীন্দ্রনাথকে পছন্দ করে না তারা হয়তো বলতে পারেন যে রবীন্দ্রনাথের একটা উদ্ধৃতি টানলেন সিরাজ ভাই। আমি আপনাদের কাছে আমার অবস্থান পরিষ্কার করি, সেটা হচ্ছে যে আমি কিন্তু একেবারে, আমি যেহেতু সাংবাদিকতা করি সেক্ষেত্রে আমার সব মহলে সব জায়গায় মোটামুটি একটা ইন্টারাকশন থাকে, অবস্থান থাকে, যাওয়া আসা থাকে, ইত্যাদি ইত্যাদি। তাই বলে যে আমার ব্যক্তিগত কোনো দর্শন নেই, চিন্তা নেই, আমার কোনো আবেগ অনুভূতি নেই, বা আমার কোনো অবস্থান নেই, পছন্দ নেই, ভালো লাগা নেই, তা কিন্তু না। নিশ্চয়ই আছে। আমি জাতীয়তাবাদী চিন্তা করি, আমি দেশকে নিয়ে ভাবি, আমি ইসলাম সম্পর্কে ভাবি, ইসলামী আচরণ, ইসলামী উম্মা, ইসলামী দর্শন, এগুলো নিয়ে ভাবি, কাজ করি। আবার দেশ এবং দেশের স্বার্থ তখন কিন্তু আমি একেবারে প্রচণ্ডভাবে অনড় অটল, এখানে কোনো আপোষ হবে না। জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্বের যে প্রশ্ন, সেখানে কিন্তু আমি সাংবাদিকতা করি আর যাই করি, ওই জায়গায় একেবারেই অনড় অটল অবস্থান, সেখানে কোনো আপোষ নেই। তো যাই হোক, সাংবাদিকতা করার সূত্রেই বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, কবিতা, গান, গল্প, ছোট সাহিত্য, উপন্যাস, অনেক কিছুই টাচ করে দেখার প্রয়োজন আসে, প্রশ্ন আসে। তো রবীন্দ্রনাথের যে কথাটা, এটা অনেকটা দার্শনিকের মতো বলছিলাম এই কারণে যে অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলে, অর্থাৎ কোনো কথা আপনি বলছেন না, কিন্তু এই যে কোনো কথা বলছেন না, এই না বলা কথার ভেতর দিয়েই অনেক কথা বলা হয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ এইটাই বলতে চেয়েছেন যে তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অর্থাৎ তুমি যে কোনো কথা না বলে অনেক কথা বলে যাও, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, আমি আর ওই ভাষা বোঝার আশা আর আমি রাখি না, যাও, সেটা আর এক দিক। তো তারেক রহমান সম্ভবত এই অনেক কথা না বলে বড় কাজের ভেতর দিয়ে তিনি তার সমালোচকদের জবাব দিলেন। এই জবাবের একটা অংশ তার সমর্থক কর্মী, তার হিতাকাঙ্ক্ষী যারা, তাদের পক্ষেও, মানে তাদের জন্যও হয়ে গেল। তারা হয়তো এতদিন খুব স্ট্রংলি কিছু বলতে পারছিলেন না, এখন হয়তো স্ট্রংলি বলার উপজীব্য উপকরণ পেয়ে গেলেন। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, মূল আলোচনায় যেখানে যেতে চাই, সেটি হচ্ছে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার উত্থান, তার রাজনীতি এবং বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির যে দর্শন, এইটা গ্রহণের মূল কারণ ছিল যেটা, সেটা তার ভেতরে, তার পেছনে ভারতীয় অনেকটা আধিপত্যবাদীর যে নীতি, বা বাংলাদেশের সাথে তাদের যে বড় ভাই সুলভ আচরণ, এই বিষয়ের বিপরীতে দাঁড়িয়ে এই বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের তিনি সূচনা করেছিলেন, যাত্রা করেছিলেন। এবং তার রাজনীতির, তার দর্শনের, তার কর্মকাণ্ডের, তার কর্মসূচির একটা বড় অংশ ছিল ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলা, ভারতের সাথে বাংলাদেশের স্বার্থ একেবারে সমানে সমানে আদায় করার চেষ্টা করা, আদায় করার দর্শন। অনেকেই বলে থাকেন যার কারণে তাকে জীবন দিয়ে হয়তো মূল্য দিতে হয়েছে। তিনি যদি হয়তোবা ভারতের ব্যাপারে আপোষকামী অবস্থান বা নরম অবস্থান গ্রহণ করতেন, তাহলে হয়তো তাকে জীবন দিতে হতো না। প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়ে যাওয়ার পর বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেন, এবং তিনিও কিন্তু একই রকমের দর্শন, একই রকমের মনোভাব, একই রকমের চিন্তা সামনে নিয়ে রাজনীতি শুরু করেন। তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মূল নীতি আদর্শ, সেই জায়গা থেকে সরে আসেননি। অনেকেই বলে থাকেন যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদা জিয়া, তাদের দুইজনের মতো তারেক রহমানকে অবস্থান নিতে পারবেন, এবং তিনি যেহেতু দীর্ঘদিন দেশে ছিলেন না, সে কারণে তার পক্ষে কি এটা সম্ভব? এই জায়গায় আমিও অনেকের মতোই বিষয়টা দেখতে চেয়েছিলাম। সেই জবাব তিনি এই সফরের ভেতর দিয়ে অনেকটা দিয়ে দিলেন। চীন সফরে তারেক রহমানের যাওয়ার অর্থ এই না
যে ভারতের সাথে শত্রুতা তিনি শুরু করেছেন। এখানে আমরা কূটনীতিতে আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় প্রয়োজনে কাকে অগ্রাধিকার দেব, কাকে আগে রাখবো, কাকে পরে রাখবো, কার সাথে কতটুকু সম্পর্ক করব, কার সাথে কতটুকু সম্পর্ক নিয়ন্ত্রণ করব, কতটুকু এগিয়ে নেব, এই সমস্ত সম্পূর্ণভাবেই আমাদের জাতীয় স্বার্থের দৃষ্টিকোণ থেকে আমাদের নিজস্ব ব্যাপার, এবং এটাই স্বাধীনতার সার্বভৌমত্ব। আমরা যদি নিজেদের নীতি, আদর্শ, পলিসি, আমাদের স্বার্থ সুবিধা, আমাদের ভালো লাগা মন্দ লাগা, এইগুলো যদি আমরা আমাদের নিজেদের মতো করে সেট করতে না পারি, ঠিক করতে না পারি, তাহলে কিন্তু এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের কোনো অর্থ হয় না। এই জায়গা থেকেই জনাব তারেক রহমান সেই স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখিয়ে, সেই স্বাধীনতার সার্বভৌমত্বকে উচ্চে তুলে ধরে নিজের মতো করে, নিজেদের মতো করে তার সফরসূচি ঠিক করেছেন। তারেক রহমান বা বিএনপি ক্ষমতা আসার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন। চীনের পক্ষ থেকেও আমন্ত্রণ ছিল, কিন্তু তিনি মালয়েশিয়া বেছে নিয়েছেন সবার আগে, তারপরে চীন গেছেন এবং চীনের সাথে বেশ কিছু চুক্তি, বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমি আবারও বলি, এই যে চীন সফরে যাওয়া, মালয়েশিয়া সফরে যাওয়া, এর মানে এই না যে তিনি ভারতকে এড়িয়ে গেলেন বা ভারত সফরে যাবেন না, বা ভারতের সাথে শত্রুতা শুরু করলেন, নট দ্যাট। একেবারেই বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের স্বার্থে বা বাংলাদেশের প্রয়োজনে যে কাজটা করা দরকার তিনি সেই কাজগুলো আঞ্জাম দেওয়ার ব্যবস্থা করেছেন, সেই কাজগুলোর আয়োজন করার চেষ্টা করেছেন, সেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করছেন। কোনো কাজ শুরু করলেন, কোনো কাজ সম্পন্ন করার চেষ্টা করছেন, এই হলো ব্যাপার। হয়তো এরপরেই ভারত সফরে যাবেন, অথবা আমেরিকা বা ব্রিটেন বা মধ্যপ্রাচ্যের কোনো দেশ সফরে যাবেন, ভারত সফরও করবেন। আমাদের যেহেতু স্বাধীন পররাষ্ট্রনীতি আছে এবং আমরা কাউকে প্রভু হিসেবে গ্রহণ করি না বিদেশে, আমাদের সবাই বন্ধু, কেউই প্রভু নয়। সেক্ষেত্রে আমরা আমাদের বন্ধু হিসেবে এখানে আমাদের প্রয়োজনীয় নিরিখে আগে চীন সফর করলাম, তারেক রহমান সেই কাজটা করলেন। যখন প্রয়োজন হবে, যখন আমাদের যে স্বার্থের প্রশ্ন, হয়তো ভারতের সাথে আমাদের যে সমস্ত বিষয় আছে সে সমস্ত বিষয়ে কাজ করার জন্য আরও হোমওয়ার্ক প্রয়োজন, সেই হোমওয়ার্কগুলো করে একটা সফরে গেলে সেখানে তো আমরা যা যা করতে চাই, আমরা কী পেতে চাই, তাদেরকে আমরা কী দিতে চাই, এগুলো নিয়ে তো হোমওয়ার্ক করতে হয়, ডিটেলস একটা ধারণা থাকতে হয়। এই ডিটেলস ধারণা এবং এই ডিটেলস হোমওয়ার্ক করে এরপরে ভারত সফরে যাবেন, এবং ভারতের সাথে আমাদের লেনদেন কোথায়, আমাদের কোথায় কী বোঝাপড়া, আমাদের কোথায় কী সমস্যা, আমাদের কোথায় কী সমাধান, তারা আমাদের কাছে কী চায়, আমরা তাদের কাছে কী চাই, আমাদের ভেতরে কোনো রকমের টানাপোড়েন, কোনো রকমের সংকট সমস্যা থাকলে সেগুলো সমাধান করতে হবে, কিভাবে সমাধান করা যাবে তার প্রস্তাব দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি, সবই হবে, কোনোটাই বাদ যাবে না। এবং মনে রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের একেবারেই নিকটতম প্রতিবেশী। আমি গত পরশুদিনের ভিডিওতেও বলেছি যে আমাদের তিন দিকে যেহেতু ভারতকে মাইনাস করার সুযোগ কিন্তু আমাদের নেই। তাই বলে ভারতের কাছে যে আমরা এখন নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করবো, নট দ্যাট, আমরা তা করবো না। আমরা যা করব সেটা হচ্ছে ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানজনকভাবে, এবং তাদের সাথে আমাদের একেবারেই সমানে সমান। অর্থাৎ তারা একটা দেশ, আমরা একটা দেশ, তারা স্বাধীন দেশ, আমরা স্বাধীন দেশ। দেশ ছোট কি বড়, জনগণ 140 কোটি কি 20 কোটি, এইটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে তারা একটা দেশ, আমরা একটা দেশ। আমাদের একটা রাজধানী আছে, তাদের রাজধানী আছে। আমাদের সরকার আছে স্বাধীন, তাদের সরকার আছে। আমাদের সমস্ত সব কিছু স্বাধীন, তাদের সমস্ত সব কিছু স্বাধীন। আমরা তাদের সাথে চোখে চোখ রেখে কথা বলবো, আমরা তাদের সাথে ঔদ্ধত্য দেখাবো না। তারা যদি আমাদের সাথে কোনো ঔদ্ধত্য দেখায় আমরা সেটা মানব না। আমাদের নীতি তো এইটা হবে। এবং এই প্রেক্ষাপটে ভারতের সাথে যে সমস্ত আনসলভড বিষয়গুলো, ইস্যুগুলো রয়েছে, সেগুলো সলভ করার জন্য আমার বিশ্বাস যে অনেক বেশি হোমওয়ার্ক প্রয়োজন। এই হোমওয়ার্ক করার জন্য আমাদের সময় লাগবে, হয়তো তারেক রহমান সেই সময়টুকু নিচ্ছেন। নিশ্চয়ই তিনি ভারত সফরে যাবেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আমরা আশা করব উন্নত হবে। এই কারণে আমি আবারও বলি, প্রতিবেশী কিন্তু পাল্টানো যায় না। প্রতিবেশীর জায়গায় থাকবে। আমরা যেমন তাদের প্রতিবেশী, তারা আমাদের প্রতিবেশী। অর্থাৎ দুই প্রতিবেশী, তাদের ভেতর যদি সম্পর্ক সুন্দর না থাকে তাহলে কিন্তু আসলে প্রকৃতপক্ষে একটা জীবনটা ঝাঁঝরা হয়ে যায়, তছনছ হয়ে যায়। কেন? প্রতিদিন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠে প্রতিবেশীর মুখ দেখবেন, আপনি রাতে ঘুমানোর আগ পর্যন্ত প্রতিবেশীর পাশে থাকতে হবে আপনাকে। এখানে যদি প্রচণ্ড রকমের টানাপোড়েনের সম্পর্ক থাকে তাহলে আপনার ভেতরে কখনোই আপনি মানসিক শান্তিতে থাকতে পারবেন না, কখনোই শান্তিতে থাকা যাবে না। সবসময় ভেতরে একটা অশান্তি,
একটা খটপটি সম্পর্ক থাকবে, টানাপোড়েনের সম্পর্ক। এই সম্পর্ক একেবারেই গ্রহণযোগ্য না। এটা কোনো মতেই একটা দেশ, একটা জনপদ বা কোনো ব্যক্তি তার প্রতিবেশীর সাথে বা তাদের প্রতিবেশীর সাথে এইরকম টানাপোড়েনের সম্পর্ক নিয়ে ভারত থাকতে পারে না। আমরা ভারতের সাথে যদি খুবই বাজে সম্পর্কের দিকে নিয়ে যাই, দ্বিপক্ষীয় সম্পর্ক, সেটা কিন্তু আমাদের জন্য যেমন সুখকর হবে না, তেমনি তাদের জন্য সুখকর হবে না। একই রকমভাবে ভারতকেও চিন্তা করতে হবে। যার কারণে এই যে এই সময় পুশিনের যে সংকটটা তৈরি করেছে ভারতের পক্ষ থেকে, এই সংকটটা এখনই এখানেই বন্ধ করা উচিত। যা হোক, আমি বলছিলাম চীন সফরের কথা। চীন সফরের কেন জবাবটা হলো, কিভাবে জবাব দিলেন তিনি? ওই যে আগেই বলেছি, অনেকে বলছিলেন যে তারেক রহমান হয়তো নতজানি পররাষ্ট্রনীতি নেবেন ভারতের ব্যাপারে। এখানে যে জবাবটা হলো সেটা হচ্ছে এই, আমি আবারও বলছি যে আমরা বা বাংলাদেশ সরকার বা বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি এমনটি চাইছেন না যে ভারতের সাথে আমাদের আজই যুদ্ধ লেগে যাক, আজই শত্রুতাপূর্ণ সম্পর্ক শুরু হয়ে যাক, মার কাট সম্পর্ক আমরা চাই না। কিন্তু যেহেতু ভারতের সাথে চীনের একটা ভিন্ন মাত্রার সম্পর্ক, সেই ভিন্ন মাত্রার সম্পর্কের প্রেক্ষাপটে তারেক রহমান যদি সর্বপ্রথম চীন সফর করেন, তাহলে স্বাভাবিকভাবেই মানুষ ধরে নেয় যে তিনি ভারতকে এড়িয়ে চীন সফর করলেন। যদিও ভারতকে এড়ানো না এড়ানোর প্রশ্ন, আমি আগেই বলেছি ভারতের সাথে যে সত্য বিষয় রয়েছে সেখানে হয়তো অনেক হোমওয়ার্কের প্রয়োজন, সেইগুলোর জন্য হয়তো হি ইজ টেকিং টাইম, বাট তিনি ভারত সফর করবেন। তারপরেও এটা একটা জবাব হতে পারে তাদের জন্য যারা মনে করে যে তারেক রহমান ভারতের ব্যাপারে নতজানু পররাষ্ট্রনীতি গ্রহণ করবেন। দেখুন, তিস্তা প্রকল্পে যখন বাংলাদেশ সেখানে একটা বাঁধ নির্মাণ করবে, পানি ধরে রাখার ব্যবস্থা করবে, আমাদের উত্তর অঞ্চলে জনজীবনকে স্বাভাবিক করবে তিস্তার পানির মাধ্যমে, অথচ ভারত তিস্তার পানি দিয়েই আমাদের উত্তর অঞ্চলের জনজীবন মারাত্মক রকমের সংকটাপন্ন করে তুলেছে। কীরকম? ওই যে গ্রীষ্মকালে পানি না দিয়ে আর বর্ষাকালে পানি দিয়ে, অর্থাৎ পানি দিয়েই আমাদের জনজীবন সেখানে দুর্বিষহ করে তুলেছে। সেই তিস্তা প্রকল্পের যখন সমাধান করতে যাই আমরা, তার মানে দাঁড়ায় ভারত যেটা চাইছে, ভারত যেটা করছে তার বিপরীতে আমরা অবস্থান নিলাম। তারেক রহমান তো সেই কাজটা করেছেন, এবং সেই কাজে ভারতের একেবারে বলা যায় যে জানি শত্রু যেটা চীন, সেই জানি শত্রুর সহযোগিতা নিচ্ছে। তাহলে এটা কার্যত ভারত যে দৃষ্টিভঙ্গিটা পোষণ করে আসছে তিস্তার ব্যাপারে, দীর্ঘদিন যাবৎ তিস্তার চুক্তি হবে হবে করে ঝুলিয়ে রেখে আমাদেরকে সেই চুক্তি দেয়নি এবং আমাদেরকে সেই চুক্তির বা তিস্তার সুফল পাওয়ার সুবিধা থেকে বঞ্চিত করেছে। সেই জায়গায় চীনের সাথে এই ব্যাপারে সমঝোতা করে বা চুক্তি করে বা তাদের সাথে আলাপ আলোচনা করে অনেক বড় কিছু করতে যাচ্ছেন এবং এটা অলরেডি ডিসাইডেড। সেক্ষেত্রে এটা কি নতজানু পররাষ্ট্রনীতির ভিতরে পড়ে না। সীমান্তে যখন পুশিন করছে বা করার চেষ্টা করছে, একটা মানুষকেও তো আজ পর্যন্ত আমি যতদূর জানি একজন সাংবাদিক হিসেবে খবর রাখি, সাংবাদিক হিসেবে না বলেও সংবাদকর্মী হিসেবে বলেন আপনারা, একজন সংবাদকর্মী হিসেবে যখন খবর রাখি, এখনও পর্যন্ত একজন ব্যক্তিকেও ভারতের বিএসএফ বাংলাদেশের ভেতরে পুশিন করতে পারেনি। হ্যাঁ, এই সমস্যাটার সমাধান হওয়া দরকার। কীরকম? আমাদের বাংলাদেশের কোনো মানুষ যদি অবৈধভাবে ভারতে থাকে, তাহলে আসলে থাকা উচিত না, তাদেরকে ফেরত আনা দরকার। কিন্তু তার একটা প্রক্রিয়া আছে, একটা সুন্দর রূপ আছে, সেই সুন্দর রূপে সেই সুন্দর প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এটা নিয়ে হয়তো আলাপ আলোচনা হবে। বাট সরকারের পক্ষ থেকে তো বিজেপিকে একদম কড়া নির্দেশনা দেওয়া হয়েছে যে সীমান্তে ভারতের এই তৎপরতা কোনোভাবেই যেন গ্রহণ করা হয় না, মেনে নেওয়া হয় না। এবং আমরা দেখেছি যে বিজেপির পাশাপাশি সীমান্তে সাধারণ মানুষ কীভাবে বিএসএফের মুখোমুখি দাঁড়িয়ে এই পুশিনের চেষ্টা বারবার ব্যর্থ করে দিচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করে, একজন সরকারের প্রধান ব্যক্তি হিসেবে কেন তারেক রহমান সেদিকে যাবেন না? অবশ্যই যাবেন, না যাওয়ার কোনো কারণ নেই। এবং তিনি যদি না যান এবং জনমত যদি তিনি বুঝতে বা পড়তে রিড করতে ব্যর্থ হন, তাহলে সামনে ক্ষমতা ছাড়া না ছাড়ার কিন্তু প্রশ্ন আছে, কারণ নির্বাচন তো আবার হবে। এই সমস্ত সব বিষয় কিন্তু তাকে মাথায় রাখতে হচ্ছে। অতএব চীনের সাথে কেমন সম্পর্ক করা উচিত, ভারতের সাথে কেমন সম্পর্ক করা উচিত, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমাদের জাতির স্বার্থ, এই জায়গায় কেমন অবস্থান গ্রহণ করা উচিত, আমাদের কূটনৈতিক অবস্থানটা কি হবে, আমাদের বহির্বিশ্বে এবং আঞ্চলিক ভূ রাজনীতির ক্ষেত্রে অবস্থান কি হবে, সমস্ত সব কিছু তার মাথায় রাখতে হচ্ছে। না রাখলে তো তিনি পরবর্তী নির্বাচনে বৈতরণী পার করতে পারবেন না। তাহলে অতএব এই বিষয়গুলো
তাকে মাথায় রাখতে হচ্ছে, তিনি মাথায় রেখেছেন এবং সেইভাবেই এগিয়ে যাচ্ছেন। অনেক মানুষের অনেক প্রশ্নের জবাব তিনি কোনো কথা না বলে অথবা অল্প কথায় দিয়ে দিলেন। আমি এখন ছোট্ট করে একটু বলি একটা পয়েন্ট। 15 দফা যৌথ ঘোষণা হয়েছে। সর্বপ্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন চীন সফরে গিয়েছিলেন তখন একটা যৌথ ইশতেহার ঘোষণা হয়েছিল। 2005 সালে যখন বেগম খালেদা জিয়া সরকারে তখন দ্বিতীয়বার যৌথ ইশতেহার ঘোষণা হয়েছিল চীন সফরে গিয়ে। আর এই তৃতীয়বার 2026 সালে তারেক রহমানের সময় চীনের সাথে বাংলাদেশ সরকারের যৌথ ইশতেহার ঘোষণা হলো। এটা অনেক বড় গুরুত্ব বহন করে। এই যে যৌথ ইশতেহার অনেক বড় গুরুত্ব বহন করে। যৌথ ইশতেহার মানে কি? রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে ইশতেহার ঘোষণা করে না, তারা কি করতে চায় দেশের জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, তার একটা ডিক্লারেশন দেয়। এই যৌথ ঘোষণায় চীন এবং বাংলাদেশ কি করবে তার একটা ঘোষণা এসেছে। আমি এখানে একটা মাত্র পয়েন্ট আলোচনা করি, একটা মাত্র পয়েন্ট যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনাদের ভিতরে সবচেয়ে বেশি প্রত্যাশা। 2+2 কৌশলগত যে আলোচনা হবে এই ব্যাপারে চীন এবং বাংলাদেশ সম্মত হয়েছে। 2+2 কৌশলগত আলোচনাটা কি জানেন? 2+2 কৌশলগত আলোচনা হচ্ছে যে আমাদের বাংলাদেশের পক্ষ থেকে একজন পররাষ্ট্রমন্ত্রী এবং একজন প্রতিরক্ষামন্ত্রী আলোচনা করবেন চীনের একজন প্রতিরক্ষামন্ত্রী এবং একজন পররাষ্ট্রমন্ত্রীর সাথে। অর্থাৎ এই যে 4 জন মন্ত্রীর একটা বৈঠক, এক অনুষ্ঠানে এক বৈঠকে এই 4 মন্ত্রী বসবেন এক টেবিলে, এ পাশে 2 জন, ওই পাশে 2 জন। এই আলোচনা, এই বৈঠকটা আন্তর্জাতিক ক্ষেত্রে, কূটনৈতিক ক্ষেত্রে, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই আলোচনা কি হবে? এই যে 2+2 কৌশলগত যে আলোচনা, সেখানে সামরিক কৌশলগত বিষয় নিয়ে আলোচনা হয় এবং সামরিক কৌশলগত সহযোগিতা বাড়ে। এই রকমের আলোচনার প্রেক্ষাপটে 2 দেশের ভেতরে যৌথ মহড়া, সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, অস্ত্র ক্রয়, প্রযুক্তি বিনিময় এগুলো বাড়ে এবং এগুলো সহজ হয়। আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সমন্বিত কোঅর্ডিনেটেড অবস্থান গ্রহণ করা সহজ হয় বা গ্রহণ করা যায়। সাইবার নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হয়, কর্মসূচি গ্রহণ করা হয়, পারস্পরিক সহযোগিতা বাড়ে। সামুদ্রিক নিরাপত্তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় জোরদার হয়। দীর্ঘমেয়াদী ও কৌশলগত অংশীদারিত্ব বাড়ে। খেয়াল করুন, যদি এই নিরাপত্তা এবং কৌশলগত অংশীদারিত্ব বাড়ে, তার মানে দাঁড়ায় প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়বে, বিস্তৃত হবে। প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা সহজ হয়। চীনের সাথে আমাদের যে 2+2 সংলাপ হবে তার কারণে আরও কি পাবো? বঙ্গোপসাগর অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, দুর্যোগ মোকাবেলা এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে সমন্বয় বাড়তে পারে। আপনারা খেয়াল করুন, প্রত্যেকটা বিষয়ে আমাদের প্রয়োজন, আমাদের দরকার যা তাই ফুটে ওঠে। এই মুহূর্তে সবাই আমরা বলছি যে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডত্ব এগুলো ধরে রাখার জন্য আমাদের সামরিক দিক দিয়ে শক্তিশালী হতে হবে, সামরিক প্রযুক্তি প্রয়োজন। এই যে শক্তিশালী হতে হবে, সামরিক প্রযুক্তি প্রয়োজন, এর জন্য প্রশিক্ষণ প্রয়োজন, এর জন্য অস্ত্র কেনার প্রয়োজন। এর প্রত্যেকটা বিষয় নিয়ে চীনের সাথে আলোচনা হবে। খেয়াল করুন, এই যে চীনের সাথে এইগুলো হওয়ার কারণে আমাদের ভারতের সাথে পরবর্তী ধাপে আলোচনা করতে সুবিধা হবে যে আমাদের এই আছে, আমাদের আর কি প্রয়োজন এবং আমরা ভারতের সাথে আর কি আলোচনা করতে পারি বা কোনটুকু করব, কোনটুকু করব না। এবং আমাদের চীনের মতো একটা শক্তির সাথে যখন আমাদের এইরকম সমন্বয়, সহযোগিতা বেড়ে যাবে, তখন ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে তো আমাদের জন্য আরও সহজ হবে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরের ভেতর দিয়ে অনেক বলা কথার জবাব দিয়েছেন কোনো কথা না বলে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আপনারা এতক্ষণ যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাবার আগে আপনাদের কাছে একটু জানতে চাই, আপনাদের কি মনে হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের ভেতর দিয়ে আসলে বাংলাদেশ একটা শক্তিশালী অবস্থান নেওয়ার চেষ্টা করছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক অঙ্গনে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আবারও বলি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।